এসবের মানে কি? তোর কি হয়েছে? কি হবে? আমার সাথে কথা বলছিস না কেন? তুই কিছুদিন ধরে আমি কি করেছি? বেগম স্মিত হেসে বলল। বলছি তো। প্রিয়তা অসহিষ্ণু হয়ে বলল। বাবা হাসপাতালে থাকার সময় থেকেই আমি খেয়াল করছি তুই আমার সাথে কথা বলতে চাচ্ছিস না, বললেও খুব কম। তুই তো এমন ছিলি না। বললাম তো কিছু হয়নি আপা। কেন এক কথা বারবার বলছিস? প্রিয়তা কান্না ভেজা চোখে বোনের দিকে তাকায়। ছোট থেকে দুই বোনের খুব মিল, কেউ কাউকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারে না। হঠাৎ বোনের এমন ব্যবহারে খুব পোড়াচ্ছে প্রিয়তাকে। আপা চোখে পানি দেখে বেগমের মন কিছুটা গলে, কিন্তু পুরোপুরি না। কাপড়টা দে আপা। তুই তো আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলিস না। আমি কিন্তু খাওয়া দাওয়াই করবো না বলে দিলাম। এসব পাগলামির মানে কি আপা? বেশ, তোর কথা বলা লাগবে না, গেলাম আমি। আমার জিদ তুই জানিস। প্রিয়তা উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই বেগম পেছন থেকে তার হাত চেপে ধরে। আপা, উচ্ছ্বাস ভাইয়ের সাথে তুই খুব খারাপ আচরণ করেছিস, যেটা আমার একদম পছন্দ হয়নি। সে আমাদের জন্য যা করেছে, তুই নিজের গায়ে সব রক্ত ঢেলে দিলেও তার শোধ দিতে পারবি? ওই সময় যদি মানুষটা এগিয়ে নিয়ে আসতো, আজ কি হতো একবার ভেবেছিস? কিন্তু তুই কি করলি? এমন একজন মানুষের সাথে হাসপাতালে দাঁড়িয়ে অত খারাপ ব্যবহার করলি, যে তোকে এতটা ভালোবাসে, তার সাথে কিভাবে এমন করলি তুই? প্রিয়তা কাঠের মতো ঠায় দাঁড়িয়ে থাকে। বেগমকে সে কিভাবে বোঝাবে? সেদিনের পর থেকে সে নিজেও ভালো নেই। অস্থির মনটা বারবার খুঁজে ফিরেছে ওই মানুষটাকে, কিন্তু কোথাও কোনো হদিশ নেই। কর্পূরের মতো উপে গেল একরাশ অভিমান বুকে নিয়ে। বেগম কি জানে সেদিনের পর থেকে প্রিয়তা একটা রাতও ঘুমাতে পারেনি। বারবার উচ্ছ্বাসের কথা ভেবেছে, অনুতপ্ত হয়েছে, কিন্তু বাবার এমন অবস্থায় কাউকে কিছু বুঝতে দেয়নি। কেন করলি এমন? আমার মাথা ঠিক ছিল না। কি করেছি কি বলেছি আমি নিজেও জানি না। তোর এই না জানার দায়ভার কে নিবে আপা? আমাদের কাছে আর ফিরে আসবে না মানুষটা। খুব ভালো লাগছে এবার? নিজের ভালোবাসাকে নিজে দূরে ঠেলে দিলি? খুব ভালো লাগছে এবার, তাই না? প্রিয়তা কাঁপা কাঁপা শরীরে ধপ করে বসে পড়ে বেগমের কাছে, ম্লান গলায় বলল। উনি আর ফিরে আসবে না পেখম। জানি না আপা, আশাটাই কি স্বাভাবিক নয়? প্রিয়তা দুই হাঁটু জড়ো করে মুখ ঠেকায় সেখানে। শরীরটা অসম্ভব কাঁপছে তার, মনে হচ্ছে জ্বর আসবে। অনুশোচনার আগুনে তাপে দগ্ধ হয়ে পুড়ছে সে প্রতিনিয়ত। এই যত্ত কিছুই না তার কাছে। সকালে নাস্তা টেবিলে কবিসহ পত্রিকা নিয়ে বসেছে। অনেকদিন পর প্রিয়তা কলেজে যাবে আজ। খিদা না থাকলেও মায়ের জেরাজুরিতে খাবার নিয়ে বসেছে বাবার পাশে। হঠাৎ কবির হাত থেকে চায়ের কাপটা নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। মার্জিয়া বেগম ছুটে আসে শব্দ শুনেই। প্রিয়তা বাবার দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল। বাবা, সব ঠিক আছে? এমন লাগছে কেন তোমাকে? কবিসহ কোনো কথা বলতে পারে না, মুখ দিয়ে গো গো আওয়াজ করতে থাকে শুধু। এক দৃষ্টিতে পত্রিকার দিকে তাকিয়ে আছে সে, তার দৃষ্টিতে ভয়। প্রিয়তা কিছু না বুঝে পত্রিকা তার নিজের হাতে তুলে নিতেই ছিটকে পড়ে দূরে। ফ্রন্ট পেজে বড় করে উচ্ছ্বাসের ছবি ছাপা। কলিজাটা থকথক করে ওঠে তার। শিরোনামে ছিল প্রতিহিংসার বলি হলো 3 চাচা, খুন করলো আপন ভাতিজা। খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো চিৎকার করতে করতে জ্ঞান হারায় প্রিয়তা। প্রিয়তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে, কিন্তু সে কোনো কথাই বলছে না তারপর থেকে, কাঁদছেও না। তার মস্তিষ্ক অনুভূতি শূন্য মনে হচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বেগম। তার চোখ দিয়েও অঝটে পানি পড়ছে। পাশের চেয়ারে শরীর এলিয়ে দিয়ে কবিরসহ এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। মার্জিয়া বেগম তার পাশেই দাঁড়িয়ে আছে। তার মনটা অসম্ভব খারাপ হয়ে আছে। তার বিশ্বাস ছিল উচ্ছ্বাস এমন কিছু করবে না, করতে পারে না। প্রিয়তার বাবা, কবিরসহ অস্পষ্টে সাড়া দেয়। তুমি কি এইভাবে চুপচাপ বসে থাকবে? কবিরসহ নির্লিপ্ত গলায় বলল। আমাকে এখন কি করতে বলছো মার্জিয়া? ছেলেটার আমাদের ছাড়া কে আছে? বাবা মা নেই, কাছের লোক বলতে তো আমরাই। আজ ওর এত বড় বিপদের দিনে তোমার কিছুই করার নেই বলছো? কবিরসহ উঠে দাঁড়ায়, আস্তে আস্তে হেঁটে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। মানুষটাকে দেখে বুকটা ধক করে ওঠে মার্জিয়ার। এমনিতে সে অসুস্থ, ক্ষত এখনো পুরোপুরি শোকায়নি। সকাল সকাল এমন একটা খবর, মনে হচ্ছে মানুষটার বয়স এক ধাক্কায় কয়েক বছর বেড়ে গেছে। কেমন জুবুথুবু হয়ে হাঁটছে। উচ্ছ্বাসকে নিজের ছেলের মতোই তো ভালোবাসত সে। যে নিজে থেকে নিজের বিপদ ডেকে আনতে চায়, তাকে কিভাবে আটকাবো মার্জিয়া? আমি কি আমার চেষ্টার কোনো ত্রুটি রেখেছিলাম? আমার বাড়িতে এনে একরকম লুকিয়ে রেখেছিলাম ছেলেটাকে, যাতে কেউ ওর কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু ওর চোখে যে আমি ভয়ঙ্কর প্রতিশোধের আগুন দেখেছিলাম।
সেই আগুন নেভানোর ক্ষমতা আমার কি ছিল? মার্জিয়া বেগম মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ওঠে শব্দ করে। কেঁদো না মার্জিয়া, কেঁদে কি হবে? এটাই হয়তো হওয়ারই ছিল। আজ আমার জন্য এত কিছু হলো, আমি দায়ী সব কিছুর জন্য। আমি যদি ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার করতাম, তাহলে হয়তো ও আমাদের বাড়ি ছেড়ে যেত না। এই অন্যায়টা ও করতো না তাহলে। এইভাবে নিজেকে কষ্ট দিও না এখন। তাই বলে তুমি কিচ্ছু করবে না? চুপচাপ সব দেখবো আমরা? কি করব আমরা মার্জিয়া? সব প্রমাণ ওর বিরুদ্ধে, তাছাড়াও পলাতক। কোথায় খুঁজবো ওকে আমরা? বেগম ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কবির সাহেব পরম যত্নে মেয়ের মাথায় হাত রাখে, নিজেও ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। ছোট থেকে বেগমের একটা আফসোস ছিল, তার কেন একটা বড় একটা ভাই নেই। থাকলে কত আবদার মেটাতো ছোট বোনের। উচ্ছ্বাসকে পেয়ে সে ভেবেছিল একটা বড় ভাই পেয়েছে। তার এত বড় বিপদে মেয়েটা নিজেকে সামলাতে পারছে না। বাবা, উচ্ছ্বাস ভাই এটা করেনি, বিশ্বাস করো, উনি এটা করতেই পারে না। আমি জানি উনি যতই প্রতিশোধ নিতে চাইতো না কেন, মানুষ খুন করার মতন ছেলে উচ্ছ্বাস ভাই নয়। কিন্তু মা, সব প্রমাণ তো ওর বিরুদ্ধে। প্রতিটা স্পটে ওর উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে। 3টা খুনের সমানে কোনো না কোনোভাবে তার উপস্থিত ছিল। এমনকি ও পালিয়ে গেছে এরপর। ও যদি সত্যি এগুলো না করতো, তাহলে পালিয়েও গেল কেন? হয়তো ভয়ে। মার্জিয়া বেগম অসহিষ্ণু হয়ে বলল, তুমি বিশ্বাস করো উচ্ছ্বাস এটা করতে পারে? ছেলেটা একটু রকচটা, তাই বলে খুন? কবির সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বিশ্বাস করতে চাই না মার্জিয়া। আমি এখনো কোনো মিরাক্কেলের অপেক্ষায় আছি। হয়তো সত্যিই প্রমাণ হয়ে যাবে উচ্ছ্বাস এগুলো করেনি, কিন্তু বাস্তবে এমন মিরাক্কেল ঘাতক হয়। মার্জিয়া বেগম আবার কাঁদে। বুকটা কেমন ভার হয়ে আসছে তার। আজকে সকালটা এমন বিষাদময় কেন? সব আমার জন্য হয়েছে, সব। তোমার জন্য নয় মা, যা হয়েছে সব কিছুর জন্য দায়ী আমি। আমার জন্যই এত কিছু হয়েছে, না হলে ওই মানুষটা কখনোই এটা করতো না। সবাই ঘাড় ঘুরিয়ে প্রিয়তার দিকে তাকায়। এতক্ষণ পর সে কথা বলছে, কিন্তু তার কণ্ঠ একদম নির্জীব। কেউ যেন জোর করে তাকে কথা বলতে বাধ্য করছে। কবির সাহেব ছুটে এসে মেয়ের মাথায় হাত রাখে। নিজের মেয়েটার জন্য উচ্ছ্বাসের পাশাপাশি খুব কষ্ট হচ্ছে তার। অষ্টাদশীর প্রথম প্রেম ভয়ঙ্কর হয়, এটাকে হেলাফেলা করা উচিত নয়। তুই এখন এসব কেন বলছিস মা? তোর শরীর দুর্বল, তুই বিশ্রাম কর। না বাবা, যা সত্যি তা তো সত্যি। আজ আমার জন্যই এত কিছু হয়েছে। হাসপাতালে আমি যদি উচ্ছ্বাস ভাইয়ের সাথে খারাপ ব্যবহার না করতাম, উনি হয়তো আবার ফিরে আসতো আমাদের বাড়ি। উনি সবকিছু ভুলে আবারও নতুন করে সব শুরু করতে চেয়েছিল হয়তো। ঠিক এমন সময় তাকে খুব কঠিন কিছু কথা আমি শুনিয়েছি। আমি ভুল করেছি বাবা। কবির সাহেব আর মার্জিয়া হতভম্ব হয়ে প্রিয়তার দিকে তাকায়। এমন কিছু শুনতে হবে ভাবতেই পারেনি তারা। বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কবির সাহ কঠিন গলায় মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমি উচ্ছ্বাসের সাথে খারাপ ব্যবহার করেছো। মার্জিয়া রাগান্বিত হয়ে মেয়ের কাছে এসে বলল, এতটা নিমখারাম মেয়ে তুমি প্রিয়তা? সে মানুষটা তোমার বাবার এমন অবস্থায় সবার আগে ছুটে এসেছে, 2 হাত আগলে রেখেছে আমাদের পরিবারকে। অমন কঠিন সময়ে তার সাথে খারাপ ব্যবহার করছো তুমি? এই শিক্ষা এতদিন দিয়েছে তোমার বাবা? মার্জিয়া রাগে থরথর করে কাঁপতে থাকে। ইচ্ছে করছে মেয়েটাকে মেরে আধমরা করে দিতে। কিভাবে এতটা অসভ্য হতে পারলো? আজ উচ্ছ্বাস না থাকলে কি হয়েছে তো সেদিন? হয়তো বাঁচানোই যেত না মানুষটাকে। কত আপনজন তো ছিল, কেউ তো আসেনি সেদিন। মার্জিয়া, আমি কথা বলছি তো, ওকে আমার কাছে বলতেই হবে কেন ও এই কাজ করেছিল। তুমি জানো আমি যেমন ভালোবাসতে জানি, তেমন শাসন করতেও জানি। প্রিয়তা নির্লিপ্ত গলায় বলল, ভুল যখন আমি করেছি এর প্রায়শ্চিত্ত আমিই করব। কি করতে চাচ্ছ তুমি? প্রিয়তা বাবার দিকে তাকায়। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না, চোখ লাল হয়ে ফুলে আছে। ওনার কিছু হলে আমি নিজেকে শেষ করে দিব। মার্জিয়া বেগম রাগে ফেটে পড়ে। দৌড়ে এসে মেয়ের গায়ে হাত ওঠাতে গেলেই কবির সাহ তাকে থামায়। কত বড় অসভ্য! একবার ভাবো, কতটা নির্লজ্জ মেয়ের জন্ম দিয়েছো। এত বড় অন্যায় করেছে, তার উপর বাবা মায়ের সামনে কিভাবে বেহায়ার মতন কথা বলছে। ও নিজেকে কি শেষ করবে? আমরাই তো হকে শেষ করে দিতে ইচ্ছা করছে। মার্জিয়া শোনো, আমি বাবা হওয়ার পাশাপাশি একজন শিক্ষক, এ কথা ভুলে যেও না। আমি আমার সন্তানকে কখনো এমন শিক্ষা দেব না যে
এইভাবে কথা বলার সাহস সে পাবে বাবা মায়ের সামনে। তবে সবকিছু বলার একটা নির্দিষ্ট সময় আছে। মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত ও স্বাভাবিক হোক, আমি নিজে ওকে শাস্তি দিব। প্রিয়তা হঠাৎ চিৎকার করে বলল, আমাকে এখনই শাস্তি দাও বাবা। আমার জন্য একটা ফুলের মতো মানুষের জীবন ধ্বংস হয়ে গেল। আমাকে এখনই শাস্তি দাও তুমি। কবিসহ শীতল গলায় বলল, হয়তো নিজেকে তুমি যতটা গুরুত্বপূর্ণ মনে করেছো ওর কাছে ততটা নয়। হয়তো তোমার কোনো কথায় না নিজে থেকে এই কাজটা করেছে। নিজের দিকে কেন টেনশন নিচ্ছ? তবে এটা ঠিক, ওর সাথে হাসপাতালে খারাপ ব্যবহার করে তুমি চরম অন্যায় করেছো। এটার শাস্তি তোমাকে পেতেই হবে। প্রিয়তা চিৎকার করে কাঁদতে চায়, পারে না। অদৃশ্য কেউ ওর গলাটা চেপে ধরে আছে যেন। কবিসহ হঠাৎ উঠে দাঁড়ায়, পাঞ্জাবিটা গায়ে চাপাতে চাপাতে বের হয়ে গেলেই মার্জিয়া ডাকে পেছন থেকে, এখন আবার কোথায় যাচ্ছ তুমি? শরীরটাও ভীষণ দুর্বল তোমার। কবিসহ মেয়ের দিকে একবার কঠিন দৃষ্টি ফেলে তাকিয়ে মার্জিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। যে আমার জীবন বাঁচাতে সবার আগে ছুটে এসেছে, আমি একজন বাবা হয়ে ঘরে বসে থাকি কিভাবে মার্জিয়া? তুমি এখন কোথায় খুঁজবে ওকে? খবরের কাগজে যে দেখলাম ও পলাতক। শান্ত হয়ে ঘরে বসে না থাকে, কিছু তো করা উচিত। না হলে ওপারে যদি ওর বাবা মায়ের সাথে দেখা হয়ে যায়, আমার কি জবাব দিব তাদের মার্জিয়া? ওরা যে আমাকে জিজ্ঞেস করবে, আমার কলিজার টুকরোটাকে বাঁচাতে পারলে না। প্রিয়তা তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। বাবা আমিও যাব, আমাকে নাও। কবিসহ স্মিত হেসে বলল, প্রয়োজন নেই। কাউকে আর কোনো কথা বলতে না দিয়ে কবিসহ হনহন করে বেরিয়ে যায়। মার্জিয়া বেগমও বেরিয়ে যায় ঘর ছেড়ে। সে ঠিক করেছে সে জায়নামাজে বসবে। উচ্ছ্বাসের বিপদ না কাটা পর্যন্ত জায়নামাজ থেকে উঠবে না সে। একজন মায়ের আকুল চাওয়া সৃষ্টিকর্তা কিভাবে ফেরান তাই দেখবে সে। সবাই চলে যাওয়ার পর কাপা কাপা পায়ে প্রিয়তা এসে বসে খাটের ওপর। বেগম কিছুটা ইতস্তত করে বোনের কাঁধে হাত রাখে। আচমকায় হাউমাউ করে কেঁদে ওঠে প্রিয়তা। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করতে থাকে সে। বেগম তাকে থামায় না। সে চায় প্রিয়তা কাঁদুক, ভেতরের কষ্টটা বের করে মিশিয়ে দিক বাতাসে, তাতে যদি একটু হালকা হয় সে। ভাই, আজ সব খবরের কাগজে ছাপা হয়েছে আপনার ছবি। আরে বাপরে, হিরো হয়ে গেলাম নাকি? রাসেল অবাক হয়ে বলল, ভাই, আপনি এখনো মজা করছেন? কেন, মজা না করার মতো কিছু কি হয়েছে? ভাই, পুলিশ হন্য হয়ে আপনাকে খুঁজছে। তিনটা মার্ডার কেসের আসামি আপনি। পুলিশের কাজ পুলিশ করছে, এতে এত অবাক হওয়ার কি আছে? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? উচ্ছ্বাস ছোট করে হেসে রাসেলের কাঁধে হাত রাখে। রাসেল অবাক হয়ে থাকে, এত সবের মধ্যেও এই ছেলেটা এত সুন্দর করে হাসছে কেন? আর একজন পুরুষ মানুষের হাসি এত সুন্দর হবে কেন? দেখ রাসেল, আমি জানি আমি এগুলো কিছু করিনি, তাই আমার কোনো ভয় নেই। যদি তাই হবে তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? কোথায় পালিয়েছি? আমি আমার জায়গাতেই আছি। পুলিশ যদি খুঁজে পায় পাবে। রাসেল অসহিষ্ণু হয়ে বলল, ভাই, জীবনটা কোনো থ্রিলার মুভি না, আর আপনিও লিওনার্দো ক্যাপ্রিও না যে সব জায়গায় 3টা খুন হয়েছে সব জায়গায় আপনি গিয়েছেন এবং প্রমাণও ফেলে এসেছেন। কোথাও পায়ের ছাপ তো কোথাও নিজের শার্টের ছেঁড়া অংশ। আপনি কিভাবে প্রমাণ করবেন যে এগুলো আপনি করেননি? শুধুমাত্র তাদের ভয় দিতে গিয়েছিলেন। উচ্ছ্বাস এদিক ওদিক তাকায়, কেমন অস্বস্তি তার চোখে মুখে। এখন আবার কি খুঁজছেন? সিগারেটের তৃষ্ণা হচ্ছে, শালা সবগুলো শেষ হয়ে গেছে। একটু আগেই তো খেলেন, এখনই তৃষ্ণা পেয়ে গেল? যেদিন নন্দিনীর সুধা পান করে তৃষ্ণা মিটবে সেদিন থেকে আর খাবো না, যা, কথা দিলাম। রাসেলের কান লাল হয়ে যায়। লোকটা ভীষণ ঠোঁট কাটা। ছেলে হয়ে রাসেলেরই লজ্জা হয়ে লাগে। কি রে, তুই লজ্জা পাচ্ছিস কেন? তুই কি নন্দিনী নাকি? এমন সময়েও কেউ এমন মজা করতে পারে? হাসবে না করেও হেসে দেয় রাসেল। উচ্ছ্বাসও হাসে। কিন্তু রাসেল, আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না। উচ্ছ্বাস চিন্তিত গলায় বলল, ওই 3 জানোয়ারের সাথে আর কার শত্রুতা থাকতে পারে? আমি বাদে কেউ ওদের শেষ করে দিতে চায়? রাসেল উত্তর দেয় না। এটা সেও ভেবেছে। তবে সে যেই হোক, আমার উপর তার কড়া নজরদারি আছে এখনো। আপনি কিভাবে বুঝলেন? আমি ঠিক যেদিন ওই 3 জনকে ভয় দেখাতে গিয়েছি, ঠিক সেদিনই ওদের খুন হয়। 3 ক্ষেত্রেই আমি যাওয়ার আগেই ওরা খুন হয়েছিল। সত্যি এই কাজ করেছে সে কিভাবে জানলো আমি ওই দিনই যাব? আমি না চাইতেও আমার উপস্থিতি প্রমাণ
খুব সূক্ষ্মভাবে ওখানে রাখা হয়েছে, কারণ সে জানতো আমি যাব, আর আমার কাছে মার্ডার মোটিভ ছিল। এই জিনিসটাই সে কাজে লাগিয়েছে। রাসেল চিন্তিত মুখে তাকায় উচ্ছ্বাসের দিকে। আসলে তো এটা তো সে ভেবে দেখেনি। আমার মনে হয় দূরের কেউ নয়, আমার খুব কাছের কেউ এটা করেছে। আমার প্রতিটা গতিবিধি নজরে রাখছে। রাসেল কিছুটা অপ্রস্তুত বোধ করে, কারণ দলে উচ্ছ্বাস বাদে যে তিনজন আছে তাদের মধ্যে সেও একজন। উচ্ছ্বাস আচমকা শব্দ করে হেসে দেয়। বুকটা ধকধক করে ওঠে রাসেলের। তবে কি উচ্ছ্বাস তাকে সন্দেহ করছে? উচ্ছ্বাস হঠাৎ হাসি থামিয়ে ক্রূর চোখে রাসেলের দিকে তাকায়। ডেরার আধো আলোয় সেই দৃষ্টি দেখে ভয় পেয়ে যায় রাসেল। তুই ভয় পাচ্ছিস কেন রাসেল? কাজটা তুই করিসনি তো? রাসেল থতমত খেয়ে বলল, ভাই, এখন সামনে থেকে দূর হয়ে যা। আর হ্যাঁ, গাটা ম্যাজ ম্যাজ করছে, সিগারেট এনে দে, পকেট থেকে টাকা নিয়ে যা। রাসেল কাঁপা কাঁপা পায়ে বেরিয়ে যায়। উচ্ছ্বাস শেষে সেদিকে তাকিয়ে এরপর বুক পকেট থেকে একটা ছোট্ট সাদা কালো ছবি বের করে উচ্ছ্বাস। মুচকি আসে সেদিকে তাকিয়ে। প্রিয়তমা, খুব কাঁদছো বুঝি? কাঁদো, খুব কাঁদো। আমি মানুষটা ভালো না, আমি প্রতিশোধ নিতে ভালোবাসি। আমার মনের মৃত্যু ঘটাতে চেয়েছো তুমি, তোমাকে যে এই শান্তিটুকু পেতেই হবে। তবে হ্যাঁ, ভালোবাসায় প্রতিশোধ চলে না, তাই বেশি দিন না, অচিরেই তোমার কান্না বন্ধ হবে। ততদিন একটু কষ্ট করো নন্দিনী। ধপ করে মেঝেতে বসে পড়ে উচ্ছ্বাস। নেশাটা মারাত্মকভাবে চেপে ধরেছে তাকে। সিগারেট না পেরে গলা শুকিয়ে আসবে আরও। শরীরে নারকীয় এক যন্ত্রণা ভর করে। এই নেশা সে কাটাতে চায়। সে জানে এই নেশা কিভাবে কাটবে। ছবিটি আরেকবার চোখের সামনে তুলে ধরে উচ্ছ্বাস। সারা রাত তীব্র মাথা যন্ত্রণায় ছটফট করেছে প্রিয়তা। ভোরের দিকে ব্যথা চলে গেছে। ভীষণ খিদা লেগেছিল তখন। গরম ভাতে চিকন করে ভাজা আলু দিয়ে খেতে ইচ্ছে করছিল, কিন্তু খেতে বসে একবারও ভাত মুখে নিতে পারেনি। গলা দিয়েই নামেনি। এক অসহ্য যন্ত্রণা পুরো শরীরে বয়ে বেড়াচ্ছিল। খেতে দেয়নি তাকে একটু। সকালে নরম আলোয় মূর্তির মতো মেঝেতে দুই হাঁটুতে মুখ গুজে বসে আছে প্রিয়তা। চোখে পানি নেই, তবুও শরীর কাঁপছে। কিছুক্ষণ পরপরই গতকালের পর থেকে কবিসহ আর মার্জিয়া কেউ বড় মেয়ের সাথে কোনো কথাই বলেনি। উন্মাদের মতো লাগছে নিজেকে। আপা, প্রিয়তা তাকায় না পেখমের দিকে। আপা, একজন দেখা করতে এসেছে তোর সাথে। প্রিয়তা আলতো করে চোখ মেলে তাকাতেই দেখে প্রিয়কমের পেছনে নীলু দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ভয় কিংবা হতাশার চিহ্ন। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকায় নীলুর দিকে। ও এখানে এখন কি কোথায় কি বলতে এসেছে? প্রিয়তা, আপনি এখানে? নীলু মাথা নিচু করে পেখমকে বলল। পেখম, ওর সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। পেখম বুঝতে পারে একবার প্রিয়তার দিকে তাকিয়ে চলে যায় ঘর ছেড়ে। প্রিয়তা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নীলুর দিকে। তার সাথে এই মেয়ের কি ব্যক্তিগত কথা থাকতে পারে? কি চাই সে? পেখম যেতেই নীলু ধীর পায়ে এসে প্রিয়তার পাশেই মেঝেতে বসে পড়ে। প্রিয়তা কিছুটা অপ্রস্তুত বোধ করে। প্রিয়তা, আমি জানি তোরা কতটা পেরেশানিতে আছিস। আমি গতকালের খবরের কাগজ পড়েছি। প্রিয়তার এখন একদম ইচ্ছা করছে না নীলুর সাথে কোনো কথা বলতে। অসম্ভব বিরক্ত লাগছে মেয়েটাকে তার। কি বলতে চায় সে? যদি জানে তারা প্যারেশানিতে আছে, তবে কেন এসেছে? নীলু আপা, আমি বুঝতে পারছি না আপনি কেন এসেছেন এখানে। আমার সাথে কি ব্যক্তিগত কথা থাকতে পারে আপনার? নীলু এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় ফিসফিস করে বলল, আমাকে আসলে এখানে নিয়াজ মোর্শেদ পাঠিয়েছে। প্রিয়তা ভয়ঙ্করভাবে চমকে নীলুর দিকে তাকায়। প্রিয়তার দৃষ্টি দেখে ভরকে যায় নীলু। মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠেছে প্রিয়তার। প্রিয়তা, আমার কথা শোন। আপনি বেরিয়ে যান নীলু আপা। প্রিয়তা, শুনতে পাননি আমি কি বলছি? আপনি যদি এখনই বেরিয়ে না যান তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড়। আমার মাথা এখন ঠিক নেই। আমি যা ইচ্ছা তাই করতে পারি। নিজের সম্মান নষ্ট করতে না চাইলে ভালোই আমার সামনে থেকে চলে যান আপনি এখনই। প্রিয়তা, পুরো কথা না শুনি এমন করছিস কেন? আগে আমার কথাটা তো শোন। আমি কোনো কথা শুনতে চাই না নীলু আপা। ওই অসভ্য লোকটা এখনো কেন আমার পিছে পড়ে আছে? আর আপনি এসেছেন তার সাথে, আর আপনি এসেছেন তার হয়ে আমার কাছে বার্তা বহন করতে। আপনি কি ডাকপিয়ন নাকি? নীলু হতাশ মুখে তাকায়। প্রিয়তার এখন ইচ্ছা করছে এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। নর্দমার কীটের মতো লাগছে এখন মেয়েটাকে তার কাছে। মনে হচ্ছে একটা কালো কীট কিলবিল করছে তার সামনে। সহ্য হচ্ছে না তার এক বিন্দু। কি হলো, এখনো গেলেন না কেন? প্রিয়তার গলার উত্তাপ টের পেয়ে উঠে দাঁড়ায় নীলু। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে দরজার দিকে এগিয়ে যেতেই কি মনে করে আবার ফিরে আসে সে। আপনি আবার এসেছেন? বললাম না আমার ভালো লাগছে না এখন কথা বলতে।
নীলু কিছুক্ষণ চুপ থেকে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়তা, আমি যদি তোর মনটা এই মুহূর্তে ভালো করে দিই, আমি জানি আমাকে এ সময় যতটা অসহ্য লাগছে তোর, তখন ততটাই লাগবে না। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল। তার মানে? নীলু ম্লান হেসে প্রিয়তার পাশে এসে বসে আবার। প্রিয়তা কোনোভাবেই এই মেয়েটাকে বিশ্বাস করতে পারছে না, যাকে নিয়াজ মোর্শেদের মতো অসভ্য একটা লোক তার কাছে পাঠিয়েছে। তার নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। নীলু আপা, কি বলবেন আপনি? তুই এই মুহূর্তে যা নিয়ে দুশ্চিন্তা করছিস, আমি সেই দুশ্চিন্তা কমিয়ে দিতে পারি। আপনি কিভাবে জানেন আমি কি নিয়ে দুশ্চিন্তা করছি? নীলু হাসে। প্রিয়তা এবার নড়ে চড়ে বসে। তার সত্যি এবার মনে হচ্ছে নীলু শুধু শুধু এখানে আসেনি, কোনো একটা উদ্দেশ্য আছে তার। তুই কি উচ্ছ্বাস ভাইকে প্রচণ্ড ভালোবাসিস, সেইটা আমি জানি। প্রিয়তা উত্তর দেয় না। এই মুহূর্তে তোর ভালোবাসার মানুষটাকে পুলিশ খুঁজছে, এটাই যে তোর দুশ্চিন্তার কারণ, এটাও আমি জানি। আপনি সেই দুশ্চিন্তা কিভাবে কমাবেন? যদি বলি আমি জানি তোর উচ্ছ্বাস ভাইয়া কোথায় আছে। এক ঝটকায় উঠে দাঁড়ায় প্রিয়তা। তার শরীর অসম্ভব কাঁপছে। মনে হচ্ছে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবে। কোনো মতে নিজেকে সামলে নেয়। নীলু আপা। নীলু দরজার দিকে তাকিয়ে প্রিয়তাকে বলল, আস্তে কথা বল, সবাই শুনবে তো। সবাই শুনলে কি হবে নীলু আপা? আমার বাড়ির সবাই দুশ্চিন্তায় আছে, সবাই খুব খুশি হবে। প্রিয়তা হড়বড় করে কথা বলে যায়। খুশিতে মুখটা উজ্জ্বল হয়ে ওঠে তার, যা চোখ এড়ায় না নীলুর। তোকে আমি আরেকটা সুখবর দেব। আপনি আমার জন্য অনেক বড় একটা সুখবর এনেছেন নীলু আপা। এর চেয়ে বড় সুখবর আমার কাছে আর নেই এই মুহূর্তে। নীলু উঠে এসে প্রিয়তার পাশে দাঁড়ায়, হাত ধরে তার। নীলু টের পায় প্রিয়তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আছে প্রিয়তা, আছে, এর চেয়ে বড় সুখবর আছে। প্রিয়তা অস্থির চোখে তাকায় নীলুর দিকে। উচ্ছ্বাস ভাই এই খুনগুলো করেনি। হতবাক হয়ে প্রিয়তা নীলুর দিকে তাকায়। নীলু হাসে তার দিকে তাকিয়ে। নীলু আপা, আপনি জানেন আপনি কি বলছেন? আমি জানি প্রিয়তা, জানি বলেই এখানে এসেছি। প্রিয়তা টালমাটাল পায়ে দূরে ছিটকে আসে কিছুটা। বুকের ওপর কয়েক মনের পাথর দীর্ঘক্ষণ চাপা থাকলে হঠাৎ তা সরে গেলে শরীরটা যেমন হালকা লাগে, প্রিয়তারও তাই লাগছে। শরীর ছেড়ে দিয়েছে তার। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই মাটিতে পড়ে যাবে, শরীরের সব শক্তি হারিয়ে। হৃৎপিণ্ডটা এতক্ষণে বুঝি একটু শান্তি দিচ্ছে বুকের কোটরটাকে। সে জানি না নীলু সত্যি বলেছে না মিথ্যা, তবে এই সময়ে যে তার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে নীলু যা বলছে সব সত্যি, এক বিন্দু মিথ্যা না। তাহলে কে করেছে নীলু আপা? কে করেছে এই কাজ? নীলু রহস্যময় একটা হাসি দেয় প্রিয়তার দিকে তাকিয়ে। প্রিয়তা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলুর দিকে, গভীরভাবে অবলোকন করছে তাকে। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। অতীতের স্মৃতিগুলো নীলুকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে প্রিয়তাকে। তার উপর নিয়াজ নাকি তাকে পাঠিয়েছে। নিয়াজ লোকটাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, কিন্তু তার পাঠানো নীলুকে কি যায়? আমি জানি প্রিয়তা তুই কি ভাবছিস। আমি কি ভাবছি তা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় নীলু আপা। নীলু হাসে, তবে হাসিটা এবার অতটা খারাপ লাগে না প্রিয়তার। নীলু আপা, আপনি সত্যি জানেন উচ্ছ্বাস ভাই কোথায় আছে? নীলু কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, জানি। কিভাবে জানেন? তার জন্য তোকে ধৈর্য ধরে আমার পুরো কথাটা শুনতে হবে আর বিশ্বাস রাখতে হবে। আমি তোর খারাপ চাইবো না। প্রিয়তা স্মিত হেসে বলল, কেন এই বিশ্বাসটা করব আপনাকে নীলু আপা? অবিশ্বাসী বা কেন করবি? নীলুর কথায় কিছুটা থতমত খেয়ে যায় নীলু। আসলে তো অবিশ্বাস করবে কেন? শুরু থেকে নীলুর আসলে কি কোনো দোষ ছিল? নীলু তো জানতো না সে উচ্ছ্বাস ভাইকে পছন্দ করে। না জানি একজন সুদর্শন যুবকের প্রেমে পড়া কি খুব অস্বাভাবিক কিছু? আর বাকি রইল নিয়াজের কথা। সেই পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাকে নিয়াজের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে আর যাই হোক, নিয়াজ সেভাবেই নিজেকে পরিচয় দিয়েছে নীলুর কাছে। নীলু কিছু বোকামি করেছে, তাই বলে একেবারেই অবিশ্বাস করার মতো সে? শোন প্রিয়তা, ছোট্ট একটা মফস্বল শহর আমাদের, তার মধ্যে নিতান্তই ছোট্ট একটা কলেজ আমাদের। এখানে কিছু হলে গোপন থাকে না, সবাই সব জানতে পারে। তোর উচ্ছ্বাস ভাই তোর জন্য পাগলামি করেছে, কেউ কিছু বুঝতে পারেনি ভেবেছিস? আমরা সবাই আছি তোদের পাশে। প্রিয়তা অবিশ্বাসী চোখে নীলুর দিকে তাকায়। সবাই মানে? সবাই মানে সবাই। এত কিছু এখন বলতে পারছি না, তোকে যা বলার জন্য এসেছি বলে চলে যাব, বাকিটা তোকেই করতে হবে। কি করতে হবে নীলু আপা? প্রথমে তোকে বলবো নিয়াজ মোর্শেদ আমাকে এখানে কেন পাঠিয়েছে। নীলু কথাটা বলে কিছুক্ষণ চুপ করে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে।
প্রিয়তা অধৈর্য হয়ে যায়। নিয়াজ জানে এই খুনগুলো কে করেছে। কি বলছেন নীলু আপা? ওর চাচাতো ভাই, যে কিনা একজন সিরিয়াল কিলার, তাকে দিয়েই একজন বড় শিল্পপতি এই কাজ করিয়েছে। প্রিয়তা আটকে উঠে বলল, তার সাথে উচ্ছ্বাস ভাইয়ের চাচাদের কি সম্পর্ক? তারা বিজনেস পার্টনার ছিল। টাকা নিয়ে কিছু একটা সমস্যা চলছিল অনেক দিন থেকেই। তাদের মারার প্ল্যান করেছিল, কিন্তু যেহেতু তারা বিজনেস পার্টনার ছিল তাই সব সন্দেহ তার উপরই পড়বে। তাই সেই সুযোগ খুঁজছিল, আর পেয়েও গেল উচ্ছ্বাস ভাইকে ব্যবহার করার দাবার গুটি হিসেবে। নীলু আপা এসব কি বলছেন? উচ্ছ্বাস ভাই এসব করতেই পারে না, ওনার রাগ বেশি। তবে বিশ্বাস করুন, উনি মানুষটা মোটেই এমন না। ওনাকে কেন কেউ দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাইবে? খুব স্বাভাবিক, যাতে দায়টা তার উপর যেই পড়ে। উচ্ছ্বাস ভাইয়ের বাবা মাকে খুন করা হলো যেন বিনা মেঘেই বৃষ্টিপাত হয় ওই লোকের। সেই সময় থেকে পুরোটা সময় তার নজর ছিল উচ্ছ্বাস ভাইয়ের উপর। তার এই বাড়িতে আসা, এই বাড়ি থেকে চলে যাওয়া, সব কিছু নজরদারি রেখেছে ওই লোক। তোকে ভালোবাসার পর উচ্ছ্বাস ভাই চেয়েছিল সব কিছু ছেড়ে ছুড়ে নতুন করে বাঁচবে, কিন্তু এইটা হলে তো ওই লোকের সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাই উচ্ছ্বাস ভাইয়ের এক কাছের লোককে দিয়ে প্রতিনিয়ত উস্কে দিয়েছে তাকে। তবু উচ্ছ্বাস ভাই রাজি হয়নি খুন করতে। সে চেয়েছিল শুধু ভয় দেখাবে তার চাচাদের, কিন্তু তার দলেরই সেই ছেলেটা উচ্ছ্বাস ভাইয়ের পাশে থাকার নাম করে তাকে ফাঁসিয়েছে। তার পায়ের ছাপ, শার্টের ছেঁড়া অংশ, সব কিছু ওই ছেলেটা অতি সাবধানে ঘটনাস্থলে রেখে এসেছে, যাতে সব সন্দেহ উচ্ছ্বাস ভাইয়ের উপরেই যায়। আর সেই পরিকল্পনা সফল। পুলিশ এখন হন্য হয়ে উচ্ছ্বাস ভাইকে খুঁজছে। তবে সত্যি উনি নির্দোষী প্রিয়তা? প্রিয়তা কাঁপা কাঁপা পায়ে খাটের ওপর ধপ করে বসে পড়ে। মাথাটা ভীষণ ঘুরছে তার। উচ্ছ্বাস ভাই বুঝতেই পারল না কত বড় একটা ট্রাপে ফেলানো হয়েছে তাকে। অজান্তেই তাকে ব্যবহার করা হয়েছে। এখন সে কি করবে? কিভাবে বাঁচাবে উচ্ছ্বাস ভাইকে? উচ্ছ্বাস ভাই অল্প রেগে যায়, তাকে রাগিয়ে দেওয়া সহজ। আর তার দুর্বলতাকেই ব্যবহার করেছে তার ওই কাছের কেউ। প্রিয়তা ছুটে এসে নীলুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। নীলু এক হাতে জড়িয়ে ধরে তাকে। শান্ত হ প্রিয়তা। আমি এখন উচ্ছ্বাস ভাইকে বাঁচাবো কিভাবে নীলু আপা? এখনো সব কিছু সাধ্যের বাইরে চলে যায়নি। আমাদেরকে পারতে হবে প্রিয়তা। আমরা সবাই আছি তোর সাথে। প্রিয়তা কান্না ভেজা লাল চোখে তাকায় নীলুর দিকে। কিন্তু এত কথা আপনি কিভাবে জানলেন? আজ আমাকে নিয়াজ মোর্শেদ ডেকেছিল। আমাকে সে একটা প্রস্তাব দিয়েছে, তখনই এগুলো জানতে পারি আমি তার কাছে। যেহেতু ওই শিল্পপতি খুনি হিসেবে ব্যবহার করেছে নিয়াজের চাচাতো ভাইকে। কিন্তু কি প্রস্তাব নীলু আপা? বলবো, তবে শোনার পর তুই আমাকে ভুল বুঝবি না। এই জন্য এই কথা আমি আগে বলিনি, তাহলে তুই আমাকে ভুল বুঝে বাকি কথাটা হয়তো শুনতেই চাইতি না। প্রিয়তা ঠোঁট কামড়ে নীলুর দিকে তাকিয়ে থাকে। নীলু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নিয়াজ চায় তুই ওকে বিয়ে করিস, বিনিময়ে সে প্রমাণ করবে উচ্ছ্বাস ভাই নির্দোষ। চিৎকার করে ছিটকে দূরে গিয়ে দাঁড়ায় প্রিয়তা। নিয়াজ লোকটার প্রতি ঘৃণায় দম বন্ধ হয়ে আসে প্রিয়তার। কতটা নির্লজ্জ হতে পারে ওই অসভ্যটা। একজন মানুষ নির্দোষ জানা সত্ত্বেও তাকে নির্দোষ প্রমাণ করার স্বার্থে শর্ত দিয়েছে। অসভ্য নর্দমার কীট একটা। নীলু আপা, অসভ্যটা আমার পিছু ছাড়ছে না কেন? কি পেয়েছে আমার মধ্যে? আমি তো আহামরি সুন্দরীও নই, না আছে আমার বাবার অগাধ টাকা। কেন আমার পেছনে এভাবে পড়ে আছে? সেই শুরু থেকে একজন মানুষ নির্দোষ সে যখন জানে, তবে তা প্রমাণ করার জন্য আমাকে বিয়ে করার শর্ত দিয়েছে। নীলু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিয়াজ মানুষটা ভালো না, আমি শুনেছি আমার বাবার কাছে। শুধুমাত্র তোর পেছনে না, অনেক মেয়ের পিছনেই নাকি এভাবে পড়েছিল। অনেক মেয়ের সর্বনাশও করেছে অসভ্যটা। নারী পিপাসু লোভী একজন মানুষ। এটা জানার পরে আমি ঠিক করেছি, যেভাবে হোক আমি তোকে বাঁচাবো ওর হাত থেকে, সাথে এই উচ্ছ্বাস ভাইকেও। প্রিয়তা গভীর মমতায় নীলুর দিকে তাকায়। এই মুহূর্তে এই মেয়েটাকে তার নিজের বড় বোন মনে হচ্ছে। নিজের ওপর রাগ হচ্ছে এতক্ষণ তাকে ভুল বুঝে এতগুলো খারাপ কথা বলার জন্য। নীলু আপা, বল প্রিয়তা। আমাকে ক্ষমা করে দিন আপা, আমি খুব খারাপ কাজ করেছি, আপনাকে অসম্মান করেছি, আমাকে শাস্তি দিন। ধুর পাগল, তোর জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। এগুলো নিয়ে এখন ভাবার সময় না। তোকে এখন অনেক দায়িত্ব নিতে হবে, উচ্ছ্বাস ভাইকে বাঁচাতে হবে। প্রিয়তা চোখ মুছে নীলুর দিকে তাকায় উদ্গ্রীব হয়ে। আমি কি পারবো নীলু আপা? কি করতে হবে আমাকে?
তোকে আমি একটা ঠিকানা দেব, সেখানে যাবি। তবে সব কিছু করতে হবে খুব সাবধানে। দরকার হয় ছদ্মবেশে যাবে। কোথায় যাব ছদ্মবেশে? উচ্ছ্বাস ভাইয়ের কাছে। প্রিয়তা অবাক হয়ে বলল, ছদ্মবেশে যাব কেন? এখনো আসল অপরাধী শকুনের মতো দৃষ্টি রেখেছে উচ্ছ্বাস ভাইয়ের উপর। তোকে যেতে দেখলে সন্দেহ করবে। আর খালুজান যেন কোনোভাবেই না যায়। পারলে একাই যাবি তুই। আমি একা যাব? পারলে তাই যাবি। কিন্তু আমি কি করব ওখানে যেয়ে? উচ্ছ্বাস ভাইকে বলবি পুলিশের কাছে ধরা দিতে। প্রিয়তা আঁতকে ওঠে নীলুর কথায়। ধরা দিতে বলবো? ধরা না দিলে নির্দোষ প্রমাণ হবে কিভাবে? কোর্টে আমি প্রমাণ করব উনি সম্পূর্ণ নির্দোষ। আসল দোষী কে তা আমি প্রমাণ করব। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? সেসব তোকে না জানলেও চলবে। ভুলে যাস না আমি নিয়াজের বাড়িতে গিয়েছিলাম। কিছু প্রমাণ তো সাথেই এনেছি। প্রিয়তার কেমন অবিশ্বাস্য লাগতে থাকে সবকিছু। যদি নীলু আবার শেষ পর্যন্ত প্রমাণ না দেয় তাহলে তো উচ্ছ্বাস ভাইয়ের ফাঁসি হয়ে যাবে। না না, এটা কিভাবে সম্ভব? শোন প্রিয়তা, তুই আমাকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছিস না আমি জানি। এমনিও উনি এই ছোট্ট শহরে খুব বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। ধরা ওনাকে পড়তেই হবে। তাছাড়া আসল অপরাধী জানেই ওনার ঠিকানা। সে চাইলে ধরিয়ে দিতে পারে, কিন্তু সে কোনো ঝুঁকি নিতে চায় না। সে চায় না কোনো দোষ নিজের উপর আসুক। তাই সে অপেক্ষা করছে পুলিশ কবে উচ্ছ্বাস ভাইকে নিজ থেকেই ধরবে। প্রিয়তা কি করবে বুঝতে পারে না। বাবাকে না জানিয়ে সে কি বড় ভুল করবে? কিন্তু বাবাকে জানালে কি সে তাকে একা যেতে দেবে? ছোট্ট মস্তিষ্ক এত চাপ আর নিতে পারছে না। তাহলে কি ঠিকানাটা দিব আমি তোকে? প্রিয়তা ক্ষীণ গলায় বলল। দিন। নীলুর মুখে হাসি ফোটে। আমি জানতাম তুই পারবি। ভাই, উচ্ছ্বাস সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল। বল। রাসেল ভয়ে ভয়ে বলল। আপনি কি আমাকে ভুল বুঝছেন? আমি এমনটা করতে পারি? কখনোই এমন করব না আমি। আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি উচ্ছ্বাস হাত উঁচু করে থামায় তাকে। করলে করেছিস, তাতে কি হয়েছে? টাকার কাছে তো আমরা সবাই গোলাম। কিন্তু ভাই, আমি তো করিনি এমন কিছু। উচ্ছ্বাস রাসেলের কথার উত্তর না দিয়ে গুনগুন করে গান ধরে। গিটারটা রয়ে গেছে ও বাড়িতে। গিটারকে খুব মনে পড়ছে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হঠাৎ গান থামিয়ে উচ্ছ্বাস বলল। এই রাসেল। জি ভাই, আদেশ করুন। গা কুটকুট করছে, সাবান দিয়ে গোসল করতে হবে। যা একটা সাবান কিনে আন। নিজের হাতের শেষ গোসল করে নিই। হয়তো এর পরের গোসলটা করতে হবে পরের হাতে। এরপর অনন্তকালের যাত্রা। তার আগে সাবান দিয়ে ময়লা সব ফেলে দিয়ে শরীরের, কি বলিস? রাসেল আতকে উঠে বলল। এসব কি বলছেন ভাই? আপনি কিছু করেননি, তাহলে কেন আপনার শাস্তি হবে? উচ্ছ্বাস হাই তোলে। তার মুখে দুশ্চিন্তার কোনো রেশ নেই। সে আবারও গুনগুন করে ওঠে। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে বানাইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। খুব সুন্দর একটা টান দেয় উচ্ছ্বাস। রাসেল মন্ত্রমুগ্ধের মতো শোনে। তার চোখ হঠাৎ ঝাপসা হয়ে ওঠে। শার্টের হাতায় চোখ মুছে সে। এই মানুষটাকে কোনোভাবে সে শাস্তি পেতে দেবে না। দরকার হয় সব দোষ নিজের কাঁধে নেবে। তাও এই মানুষটার যেন কোনো শাস্তি না হয়। সব কিছু হারিয়ে এক নন্দিনীকে অসম্ভব ভালোবেসে বসে আছে। সে জীবনটা গুছিয়ে নিক। সে কেন কিছু না করেও শাস্তি পাবে? পুরুষ মানুষের কাঁদতে হয় না রে বেটা, এটা একটা অলিখিত সংবিধান। পুরুষ মানুষের কান্না হলো তার দুর্বলতার প্রতীক। যা কিছু হবে শুধু হাসবি। দুনিয়ার সবচেয়ে বিশ্রী দৃশ্য হলো পুরুষ মানুষের কান্নার দৃশ্য। ফাঁসির দড়ি সামনে রেখেও হাসা যায় যদি দিল পরিষ্কার থাকে। এত কঠিন কথা আমি বুঝি না ভাই। আমার কাছে এই দুনিয়াটাই সব। এই দুনিয়ার পর আর ফিরে আসবে না এই জীবন। আমি আপনাকে কোনো শাস্তি পেতে দিব না। উচ্ছ্বাস উঠে দাঁড়ায়। অনেক দিন বাইরের বাতাস গায়ে লাগানো হয় না। আপনি এখন কই যাচ্ছেন? বাইরে যাই, সাবান কিনে আনি। আপনাকে আমি কোথাও যেতে দিব না। আমি এনে দিচ্ছি। আমিই যাব। অপরাধী হাসি মুখে ঘুরে বেড়াবে আর আমি ভয়ে আড়ষ্ট হয়ে থাকব। সেই মানুষ তো আমি নই। আমি কোনো অন্যায় করিনি। আর যদি একান্তই আমাকে লোহার শিকের মধ্যে আটকে রাখে, আমি কোনো কষ্ট পাবো না।
চিড়িয়াখানায় দেখিসনি সিংহ থাকে খাঁচার মধ্যে, বিড়াল কুকুর থাকে বাইরে, কারণ মানুষ সিংহকে ভয় পায়, বিড়ালকে না। ভাই, জীবনটা কোনো উপন্যাস না, বাস্তব আর কল্পনার মধ্যে অনেক পার্থক্য। দোষ না করেই শাস্তি পেতে চান? এই মুহূর্তে তোরা তো প্যাচাল শোনার চেয়ে বড় শাস্তি আর নেই। আমি বাইরে যাচ্ছি, কপালে থাকলে দেখা হবে আবার, নাইলে একবারে ওপারে। ভাই, উচ্ছ্বাস শব্দ করে হাসে, কিছু না বলে বেরিয়ে যায়। হতাশ মুখে সেদিকে তাকিয়ে থাকে রাসেল। এই মানুষটা পাগল, অবশ্যই পাগল। দ্রুত পা চালা না পেখম, তোকে আনাই আমার ভুল হয়েছে। এত আস্তে কেউ হাঁটে? পেখম অসহায় গলায় বলল, এমন উঁচু নিচু ভাঙা রাস্তায় তাড়াতাড়ি হাঁটা যায় নাকি আপা? তুই আস্তে হাঁট না, পড়ে যাবি তো। প্রিয়তা উত্তর দেয় না, বরং পায়ের জোর আরেকটু বাড়িয়ে দেয়। প্রিয়তা একা আসতে পারেনি। নীলু সব কথা পেখম দরজার বাইরে আড়ি পেতে শুনে ফেলে। নীলু চলে যাওয়ার পরেই পেখম প্রিয়তাকে জানায় সে কোনোভাবেই আপাকে একা যেতে দেবে না। যা হয় হবে, সে সাথে যাবেই। বাধ্য হয়ে প্রিয়তা পেখমকে সাথে নিয়ে এসেছে। সন্ধ্যা মিলিয়েছে বেশ আগেই, ভালোই রাত নেমেছে। তাছাড়া রাস্তাটাও বেশ নির্জন। পেখম ভয়ে ভয়ে প্রিয়তার হাত রাখে। আপা, নীলু আপাকে বিশ্বাস করে বাবাকে না জানিয়ে কি ভুল করলাম? পরে যদি বাবা জানতে পারে খুব রেগে যাবে। কথা বলিস না তো পেখম। অস্বস্তি প্রিয়তারও হচ্ছে, কিন্তু সে স্বীকার করছে না। মনোবল হারাতে চায় না সে কোনোভাবেই। এক ফালি চাঁদ উঠেছে আকাশে। হালকা আলোয় প্রিয়তা আবার কাগজটা বের করে ঠিকানাটা পড়ে। কাছে চলে এসেছে, আর সামান্যই দূর। বাড়ি নাম্বার 19। অনেকটাই কাছাকাছি চলে এসেছি পেখম। এটা বাড়ি নাম্বার 16, আর 2টা বাড়ির পরেই 19 নাম্বার। একটা বড় করে শ্বাস ফেলে প্রিয়তা। ভয়ে হৃৎপিণ্ডটা বুকের কাছে এসে ধকধক করতে থাকে তার। একদিকে দুশ্চিন্তা, অন্যদিকে ভয়, আর আরেকদিকে প্রিয় মানুষটাকে এতগুলো দিন পর সামনে থেকে এক নজর দেখা। একটা মিশ্র অনুভূতি হচ্ছে প্রিয়তার। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পেখমের দিকে তাকানো যাচ্ছে না, দরদর করে ঘামছে সে। আচ্ছা আপা, যে যদি দেখি উচ্ছ্বাস ভাই ওখানেই নেই, নীলু আপা যদি মিথ্যে কথা বলে? প্রিয়তা বিরক্ত হয়ে তাকায় পেখমের দিকে। পেখম চুপ করে যায়। প্রিয়তার মোটেই ভালো লাগছে না এখন। মনে হচ্ছে ফিরে চলে যেতে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল সে, কিন্তু শেষ সময় এসে মনে হচ্ছে আসলে বড় ভুল করে ফেলেছে সে। বাবাকে জানানোটা আসলে দরকার ছিল। আসলে সবাই ঠিক ছিল। তার মাথায় কোনো বুদ্ধি নেই, গোবরে ঠাসা। তার আবেগ বলছে যা প্রিয়তা যা, তোর প্রিয় মানুষটাকে একবার চোখের দেখা দেখে আয়, আর কিছু না হলেও। কিন্তু তার বিবেক বলছে না, এখন আবেগ দেখানোর সময় নয়, সময়টা ভালো না, যা কিছু ঘটে যেতে পারে। আবেগ আর বিবেকের মধ্যে ঝুলে আছে সে। ঠিক 17 নাম্বার বাড়ি পেরিয়ে 18 নাম্বারের কাছে আসতেই বাধে বড় বিপত্তিটা। ল্যাম্পপোস্টের নিচে গোল হয়ে প্রায় 10 থেকে 12টা কুকুর কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। ছোট থেকে প্রিয়তার কুকুরের ভীষণ ভয়। তার কলিজার পানি শুকিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই তেমন। ছদ্মবেশে বলতে বোরকা পরে এসেছে 2 বোন। এখন যদি এই অবস্থায় সে তারা দৌড় দেয়, কুকুর তো ধাওয়া করবেই। কুকুর না করলেও মানুষ তো ধরবেই চোর ভেবে। ঢোক চাপে প্রিয়তা। পেখম ভয়ে ভয়ে তাকায় আপার দিকে। আপা চল ফিরে যাই। প্রিয়তা ঠোঁট কামড়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, সামনে যাবে নাকি ফিরে যাবে। আপা কোনোভাবে দৌড় দিস না আপা, তোর দোহাই লাগে। প্রিয়তা মনে মনে ঠিক করে ফেলে সে দৌড় দেবে না, কিন্তু কোনো এক অজানা কারণে আচমকা প্রিয়তা পেখমের হাত চেপে ধরে উন্মাদের মতো দৌড়াতে থাকে সামনের দিকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় পেখম। বুঝতে পারে না কিছুক্ষণ কি হচ্ছে তার সাথে। এটা ধাতস্থ হতেই টের পায় তার আপা ভো দৌড় দিচ্ছে তার হাত ধরে। পেখম যেন ভাসছে তুলোর মতো। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই পেখমের কলিজা শুকিয়ে এতটুকু হয়ে যায়। ঠিক যা ভয় করেছিল তাই। সবগুলো কুকুর একত্রে ধাওয়া করা শুরু করেছে তাদের। এক একটা দাঁত দেখে মনে হচ্ছে আজকেই ছিঁড়ে ফেলবে ওদের দুজনকে। রাগে ভয়ে পেখম যেন বোবা হয়ে যায়। কতক্ষণ এভাবে গেছে পেখম জানে না। চোখ বন্ধ করে শুধু দৌড়াতেই থাকে, চারিদিক শূন্য, দিকবিদিক শূন্য হয়ে। ঠিক তখনই আচমকায় প্রিয়তার হাতে টান পড়ে। নেহার মতো শক্ত হাতের কেউ হাতটা চেপে ধরে তাদের এক গলির মধ্যে ঢুকিয়ে নেয়। কুকুরগুলো বুঝে ওঠার আগেই ডাকতে ডাকতে কুকুরগুলো সামনের দিকে কিছুটা এগিয়ে যায়। ওদের না পেয়ে আবার দল বেঁধে যেখানে শুয়েছিল সেখানে শুয়ে পড়ে। কিয়ৎক্ষণের জন্য জ্ঞানশূন্য হয়ে যায় প্রিয়তা আর পেখম দুজনেই। কি হতে যাচ্ছিল এটা? আজ তো ওখানে মৃত্যু হয়ে যেত, কেউ জানতেও পারত না। মাথাটা ভো ভো করে ঘুরতে থাকে তার।
এই, আপনারা কি পাগল নাকি অন্য কিছু? কুকুর দেখে দৌড়াতে হয় না, এটা তো একটা ছোট বাচ্চাও জানি। মাথায় কি সাবানের ফেনা ভর্তি হয়ে আছে? কোথা থেকে আমদানি হয়েছে এই নমুনা দুটো? এই আবার চোর টোর নয় তো? মাথাটা ভো ভো করে ঘুরতে থাকে ওদের। ভয়াবহভাবে চমকে প্রিয়তা আর প্রেক্ষম দুজনেই তাকায় সামনের দিকে। এই গলার আওয়াজ তো অপরিচিত নয়, বরং অনেক দিনের পরিচিত। এই গলার স্বর শোনার জন্য প্রিয়তার উন্মুখ হয়ে থেকেছে কতদিন, নির্ঘুম কেটেছে কত রাত। এটা কি সত্যি নাকি বিভ্রম? হালকা চাঁদের আলো এসে পড়েছে গলির ওপর। সেই হালকা আলোয় এক গ্রিক দেবতার মতো রূপবান পুরুষ দৃষ্টিসীমার সামনে আসতেই বরফের মতো জমে যায় দুই বোন। এই তো সেই পুরুষ, সেই তেজি চোখজোড়া যা গভীর কিন্তু জলচলে, সেই খোঁচা খোঁচা দাঁড়িয়ে ঠোঁটের কোনায় জ্বলন্ত সিগারেট। এই অবস্থায় গরমের কালো চাদরে আবৃত বিশাল প্রশস্ত বুকের সামনে স্বস্তি পায় ওরা দুজনে। এখনো ভীত হইনের মতো কেঁপে কেঁপে যাচ্ছে দুই বোন। কথা বলছেন না কেন? কোন বাড়িতে এসছেন? এভাবে দৌড়াচ্ছিলেন কেন? পেখম বিস্মিত গলায় বলল। উচ্ছ্বাস ভাই। উচ্ছ্বাস শান্ত দিঘির মতো শীতল হয়ে যায়। তার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে যায়। এবার তার চমকানোর পালা। ঠোঁট থেকে সিগারেট আলগোছে নিচে পড়ে যায়। সে টেরও পায় না। ভালো করে তাকায় সে দুজনের দিকে। প্রথমে প্রিয়তা, এরপর পেখম। আস্তে আস্তে নিকাবটা টেনে তোলে ওপরে। ভূত দেখার মতো চমকে ওঠে উচ্ছ্বাস। তার কল্পনাতেই কখনো আসেনি এমন দিন কখনো আসতে পারে। কথার খেই হারিয়ে অনড় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সে। এবার আচমকায় প্রিয়তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে উচ্ছ্বাস। দুই বোনকে চরম অবাক করে দিয়ে প্রিয়তার হাঁটু জড়িয়ে হাউমাউ করে কেঁদে দেয় সে। প্রথমে আস্তে, এরপর ভীষণ জোরে শব্দ করে। সে ভুলে যায় কিছুক্ষণ আগে নিজেই রাসেলকে বলা কথাটা। পৃথিবীর সবচেয়ে বিশ্রী দৃশ্য হলো পুরুষ মানুষের কান্নার দৃশ্য। সে নিজেও জানে সে কি করছে। প্রিয়তা স্নালুর মতো জমে দাঁড়িয়ে আছে, যেন সে হাজারটা কাচের টুকরোর ওপর দাঁড়িয়ে আছে। একটু নড়লেই কাজ বিঁধে যাবে শরীরে, রক্তাক্ত করে দেবে মুহূর্তের মধ্যে। মার্জিয়া, মেয়েরা কোথায়? উচ্ছ্বাসের যাওয়ার সম্ভাব্য সব জায়গায় খুঁজে বেরিয়েছে আজ কবির সাহ। অসুস্থ শরীর নিয়ে জোশে বেরিয়েছে যেন। উচ্ছ্বাসে ভীষণ দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের বাড়ির বাকি রাখেনি সে। ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে সন্ধ্যার পর। এসে এক গ্লাস পানি খেয়ে বুধ হয়ে বসে থাকে চেয়ারের ওপর। সেটা কি শহর ছেড়েছে? কিচ্ছু বুঝতে পারছে না সে। অসম্ভব কান্না পাচ্ছে তার। মার্জিয়া নির্লিপ্ত গলায় বলল, রুনার বাড়িতে গিয়েছে প্রিয়তা, সামনে পরীক্ষা। অনেক দিন কলেজে যায় না, তাই খাতা আনতে গেছে, সাথে প্রেক্ষমও গেল। এত রাতে প্রিয়তা একা যেতে পারবে না তাই। কবির সাহ ভ্রু কুঁচকে তাকায়। যে প্রিয়তা সকালেও বিছানা ছেড়ে উঠতে পারছিল না, রাত হতেই রুনার বাড়ি ছুটলো খাতা আনতে। রাসেল রাতেই কেন? সকালেও তো যেতে পারত। মার্জিয়া, টেলিফোনটা আর আমার ডায়েরিটা এনে দাও। এখন আবার কাকে ফোন করবে? উচ্ছ্বাসের কোনো খবর পেয়েছো? মার্জিয়া উদ্গ্রীব হয়ে তাকায় কবির সাহের দিকে। না। তাহলে কাকে ফোন করবে এখন আবার? প্রিয়তার বান্ধবী রুনার বাড়িতে ফোন করব। সে কি, কেন? ওরা ঠিক মতো পৌঁছলো কিনা শুনি, দরকার হয় আমি ওদের এগিয়ে নিয়ে আসব। মার্জিয়া কিছু না বুঝে টেলিফোন এনে দেয়। মেয়েরা বড় হলে নাকি মায়েরা বন্ধু হয়, কিন্তু এই বাড়িতে উল্টো। মেয়েদের সবচেয়ে ভালো চেনে তাদের বাবা। কোন মেয়ে কখন কি করতে পারে তার ভালো করেই জানা আছে।